এতক্ষণ আমরা আলোচনা করলাম যে সমচ্ছেদ বিন্দু একক এবং টাকা নিয়ে। এখন আমরা সরাসরি কি শিখলাম যে কতটুকু পরিমাণ বিক্রি করলে আমার লাভ বা লস কিছু হবে না। এখন কি আমি লাভ বা লস কিছু হবে না জানলাম, এবার কি লাভ করবো না? আমি লাভ করা লাগবে, তো লাভ করা লাগবে। তো লাভ করা লাগলে তাহলে আমরা কি শিখবো এখন, লাভ কিভাবে করবো, ঠিক না? এখন এটাকে আমরা নাম দিছি কি প্রত্যাশিত বিক্রয় একক, প্রত্যাশিত বিক্রয় একক বা প্রয়োজনীয় বিক্রয় একক। তো এটাকে আমরা বলি কি টার্গেট সেল বা ডিজায়ার্ড সেল। হ্যাঁ, এখন খেয়াল করো, আমরা এটা যদি বের করতে চাই ব্রেক ইভেনের সাথে কতটুকু আমাদের অ্যাড করবো, যতটুকু আমি প্রত্যাশা করতেছি লাভ করবো নাকি। এখানে কাজটা কি, কতটুকু প্রত্যাশা করতেছি লাভটুক হবে সেটা জানার জন্য। এখন চিন্তা করো, এই লাভটা মুনাফাটা দুইভাবে হইতে পারে। পরীক্ষা হলে স্যাররা যদি কোনো সময় কর দিয়ে দেয়, এই অঙ্কে সাধারণত দেয় না, দিয়ে দিলে করটা আমরা শিখাই দিব, কর না থাকলে কি হবে, কর থাকলে কি হবে সেটা বুঝে নাও। তো প্রথমে আসো, এখানে মূল আলোচনা প্রত্যাশিত বিক্রয় যদি হয় সেখানে আমাদের কি থাকবে, এখানে প্রত্যাশা থাকবে কি, মুনাফার প্রত্যাশা থাকবে। তো এই মুনাফা টাকাটুক কভার করার জন্য কতটুকু সেল করা লাগবে, এই এতগুলো একককে অ্যাড করে দিলে কি হয়ে যাবে, প্রত্যাশিত একক। আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এইবার যদি আমি চিন্তা করি তাহলে এটা কনসেপ্টটা কি হবে দেখো। তো এখানে আমরা সূত্র প্রথমে যদি লিখি এভাবে, প্রত্যাশিত বিক্রয় একক। তো এখানে আমরা কি লিখব, স্থায়ী ব্যয়, এটাকে বলি আমরা কি ফিক্সড কস্ট। এর সাথে কি করব, অ্যাড করব কাকে, মুনাফাকে। তাহলে এই মুনাফাকে আমরা বলি কি, আচ্ছা এখানে যদি মুনাফা লিখি, প্রত্যাশিত মুনাফা, প্রত্যাশিত মুনাফা। এটাকে আমরা বলি কি টার্গেট প্রফিট, ডিভাইড বাই কি করব, বিক্রয় মূল্য এসবি মাইনাস বলো পরিবর্তনশীল ব্যয়, যেটাকে আমরা কি বলি ভিসি। আচ্ছা এবার চিন্তা করো, এইটাতে আমাদের কি কর আছে এখানে কোথাও নাই, তার মানে এটা এলো আমাদের কর পূর্ব যদি হয়, কি হয়, কর পূর্ব প্রত্যাশিত বিক্রয়। তো চাইলে আমরা এই হেডিংটাও ইউজ করতে পারি, এখানে কোনো সমস্যা নাই। এবার চিন্তা করো যে আমরা এই যে প্রত্যাশা করছি এতটুকু শুধুমাত্র কি অতিরিক্ত আমি কি করব, উৎপাদন করে বিক্রি করতে হবে নাকি, এটাই তো কাজ নাকি অন্য কিছু আছে, অন্য কিছু নেই। এবার একটু খেয়াল করো, যদি তুমি মনে করো যে আমি এই ফর্মুলাটা এভাবে না লিখে আমি ভেঙে বুঝতে চাই, তাহলে কি করতে পারি, আমরা আগে কি শিখলাম যে ফিক্সড কস্ট থেকে যদি আমরা সেল ভ্যালু মাইনাস ভেরিয়েবল কস্ট করি তাহলে কি পাই, ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে এই ব্রেক ইভেন পয়েন্ট পাইলাম, ঠিক না? তাহলে এই ব্রেক ইভেন পয়েন্টের একটা ইউনিট পেলাম আমরা, প্লাস এখন আমি কিছু টাকা কি করতে চাই, প্রফিট করতে চাই। তো টার্গেট প্রফিট যত টাকা, এখানে দেখো আমরা কিন্তু এখানে কিন্তু টার্গেট প্রফিট কত টাকা সেটা আমি জানতে চাইতেছি। এখানে কিন্তু এই এসবি থেকে ভিসি মাইনাস করতে হবে। কেন করতে হবে, কারণ আমি বলছিলাম তুমি যতগুলো বিক্রি করবা তার থেকে অবশ্যই ভেরিয়েবল কস্ট বাদ দিতে হবে। কারণ কি, যতগুলো উৎপাদন করতে হবে অতগুলোতে বিক্রি করবা, তারপরে যদি আমি বিক্রি করতে চাই তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, ভেরিয়েবল কস্ট লাগবে। তার মানে কি টিপি থেকে তখন এসবি মাইনাস ভিসি করবো, তখন আর ফিক্সড কস্ট করবো না। কারণ কি ফিক্সড কস্ট বাদ দেওয়ার পরেই তো আমি প্রফিট করবো। তার মানে প্রফিট কত টাকা করবো সেটা জানার জন্য আমি যদি অনুদান প্রান্ততে ভাগ করি তাহলে পেয়ে যাবো কি, বুঝতে পারছি? তাহলে টার্গেট প্রফিট ইউনিট এর যদি যোগ করি তাহলে কি পেয়ে যায়, আমি প্রত্যাশিত বিক্রয় একক। কোনো সন্দেহ আছে নাই? বুঝতে পারছি আপনার কথা? তার মানে এখন এই যে কনসেপ্টটুকু আছে এখানে কোনো কিছু না বলা থাকলে বলতে পারো, সম্পূর্ণ বুঝতে পারছি। আচ্ছা এটা ছিল কি কর পূর্ব। তাহলে এবার যদি কর পরবর্তী হয়, কর পরবর্তী প্রত্যাশিত বিক্রয় একক, তার মানে আমি এখানে কর দেই নাই, তাহলে এখানে কি দেবো, আমি
কর দিব। আচ্ছা কর কার উপর দেওয়া লাগে, ওটা কার উপরে দেওয়া লাগে, কর প্রফিট যত রাখবো তার উপরে কর দেওয়া লাগে। প্রফিট ছাড়া কোনো সময় কর দেওয়া লাগবে, যদি আমার লস হয় লসের উপরে কখনো আমাদের ট্যাক্স দেওয়া লাগে না। তার মানে এখানে আমাদের এই কষ্টের মধ্যে কোনো ট্যাক্স দেওয়া লাগবে, লাগবে না। কার উপরে দেওয়া লাগবে, প্রত্যাশিত মুনাফার উপরে, না বুঝি নাই? আচ্ছা যদি প্রত্যাশিত মুনাফার উপরে আমরা ট্যাক্স দেই তাহলে আমাদের কনসেপ্টটা কিরকম দাঁড়াবে, স্থায়ী খরচ বা স্থায়ী বাই ফিক্সড কস্ট প্লাস প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড বাই 1 মাইনাস কর হার, 1 মাইনাস কর হার, এটাকে আমরা কি বলি, ট্যাক্স বলি। আচ্ছা ডিভাইড বাই কি হবে, বিক্রয় মূল্য এসভি মাইনাস পরিবর্তনশীল ব্যয় ভিসি। আচ্ছা এইবার চিন্তা করো আমাদের প্রত্যাশিত মুনাফা থেকে 1 মাইনাস ট্যাক্স বাদ দিলাম কেন, ভাগ করলাম কেন আমরা, সেটা বোঝা লাগবে না? একটু কনসেপ্টটা বুঝো, একটু কনসেপ্টটা বুঝো। আমি 1 টাকা থেকে, এই যে এটা কিন্তু আমাদের 1 টাকা আর এর ট্যাক্সের হার, চিন্তা করো আগে আমি যদি 1 টাকা প্রফিট করি, আমি যদি কি করি 1 টাকা প্রফিট করি তার উপরে আমার ট্যাক্সের টাকা দেওয়া লাগবে। আচ্ছা আমি যদি 1 টাকা প্রফিট করি তার উপরে আমি ট্যাক্স দিই 40 টাকা, মানে 40%। তার মানে কি এই 40% কি দেয়, তাহলে এই 40% কত টাকা হয়, এই 1 টাকার 40% কত আসে, 0.14। তার মানে আমার সেভ কত টাকা, আমার কাছে কত টাকা টিকে যায়, 60 টাকা, মানে 60 পয়সা। তাহলে 1 টাকা থেকে যদি আমি 40 পয়সা বাদ দেই 60 টাকা। এখন অ্যাকচুয়ালি টিকছে কত টাকা, 60, আর আমি প্রত্যাশিত মুনাফা দিয়েছি কত, বলেন বলেন, ধরেন 10,000 টাকা আমি প্রত্যাশিত মুনাফা দিয়েছি। তাহলে এটা দিয়ে যখন ভাগ করবো তখন প্রত্যাশিত মুনাফার অ্যাকচুয়াল এখন পেয়ে যাবো, 6,000 টাকা আমার প্রফিট হবে। অ্যাকচুয়ালি কত টাকা প্রফিট হবে, 4,000 টাকা কর দেওয়া লাগবে। তার মানে আমি কি বুঝলাম, যে প্রত্যাশিত মুনাফা আমি 10,000 টাকা করতে চাই, এখান থেকে যখন আমি 1 মাইনাস ট্যাক্সের বাদ দিই, কেন 1 মাইনাস ট্যাক্সের বাদ দেওয়ার পিছনে কারণটা কি, যে আমার 1 টাকার 40 পয়সা আমার কাছে থাকবে না, কতটা থাকবে 0.60। তাহলে 0.60 খেলো, 0.60 আমাদের কি হবে, এই 10,000 টাকা প্রফিট করতে চাই, 10,000 টাকার উপরে আমরা ডিপেন্ড করে কি 60 পয়সা টিকবে আমাদের। তো এটাতে যখন ভাগ করবো তখন আমি এখানে প্রত্যাশিত মুনাফার টাকাটা পেয়ে যাব। এই মুনাফার টাকা আর কি এই দুটো যোগ করে আমরা কি করবো, তখন এইভাবে করে করবো। কথা বুঝতে পারছি না, বুঝি নেই? তাহলে কর পূর্ব হলে কিভাবে করবো, কর পরবর্তী হলে কিভাবে করবো, বুঝতে পারছেন? কর পরবর্তী হলে 1 মাইনাস ট্যাক্স কেন হবে, বুঝতে পারছেন না, বুঝি নেই? আচ্ছা ঠিক আছে।